আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদের সাথে আছি নুসরাত লাবণী। বিস্তারিত সংবাদের শুরুতেই জানাবো ফ্রেশ সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় প্রাণহানি বেড়ে ৩১০, চলছে নিহতদের শেষকৃত্য ও সন্দেহভাজন আটক। জনগণের প্রত্যাশা পূরণ হওয়াতে ভোটার উপস্থিতি কম মনে করে ইসি, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু। সব দেশে দূতাবাসে নিজস্ব ভবন স্থাপনের তাগিদ প্রধানমন্ত্রীর, ব্রুনাই চ্যান্সেরি ভবনের ভিত্তি স্থাপন। রানা প্লাজা ধসে ৬ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল, শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের কারো শাস্তি হয়নি এখনো। এবং বৃহস্পতিবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা, এবারও চ্যানেল আই সরাসরি সম্প্রচার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে শ্রীলঙ্কা। দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। আগাম সতর্কতা থাকার পরও এত বড় হামলা ঠেকাতে না পারায় শ্রীলঙ্কা সরকার সমালোচনার মুখে পড়েছে। সামিয়া রহমান প্রেমা রিপোর্ট। শ্রীলঙ্কায় নারকীয় বোমা হামলায় আহতদের মধ্য থেকে নিহতের সংখ্যা বাড়ছে। নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক চলছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় শর্ত সাপেক্ষে জরুরি অবস্থা জারি করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। আরও ৮৭টি বোমা উদ্ধার করা হয়েছে। পূর্ব সতর্কতার পরও হামলা ঠেকাতে না পারা দায় স্বীকার করেছে দেশটির সরকার। শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিতা সিনারাতে বলেছেন, হামলায় জড়িত সন্দেহে যে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই ইসলামী উগ্রপন্থী দল ন্যাশনাল তাওহিদ জামাত এনটিজের সদস্য। তবে তিনি মনে করেন, আন্তর্জাতিক যোগাযোগ ছাড়া স্থানীয় এই উগ্রবাদী দলটির হামলা সফল হতো না। এই ঘটনার দায় আমাদের। আমরা খুবই মর্মাহত। আমাদের বিশ্বাস, দুর্ভাগ্যজনক এই সন্ত্রাসী হামলায় জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে টুইটে বলেছেন, অবর্ণনীয় ট্র্যাজেডি পরও লঙ্কানরা ঐক্যবদ্ধ আছে। এই হামলা তদন্তে এফবিআই এবং ইন্টারপোল সহায়তা করছে। বোমার আঘাতে ক্ষতবিক্ষত গির্জা মেরামতের জন্য দ্রুতই সরকারি বরাদ্দ দেবে শ্রীলঙ্কা সরকার। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতদের শেষকৃত্য হচ্ছে। জরুরি অবস্থার মাঝেও হাজারো মানুষ এতে যোগ দিয়েছেন। প্রিয়জনের চিরবিদায়কে ঘিরে শোকে কাতর পুরো শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় শোক পালনের মাঝে দেশটি তার সন্তানদের বিদায় জানাচ্ছে। আলভি হোসেনের রিপোর্ট। এখনও রক্তের দাগ না শুকানো সেন্ট সেবাস্টিয়ানের গির্জায় প্রবেশ করছে একের পর এক কফিন। শেষকৃত্যের মঞ্চে শুয়ে সারি সারি স্বপ্ন, স্বজনদের শেষ শ্রদ্ধা আর আহাজারি। মঙ্গলবার পুরো শ্রীলঙ্কার চিত্রটা এমনই। নিজ বাসায় শেষবারের মতো নিহতরা। বাড়ির সবচেয়ে আদরের মানুষটির এমন করুণ পরিণতি কে মেনে নিতে পারেন? অন্ত্যেষ্টিক্রিয়া শেষে প্রিয়জনের শেষ বিদায়। সমাধিক্ষেত্র জুড়ে প্রস্তুত শত শত কবর, কারো কারো আবার ঠাঁই মিলেছে গণকবরে। গৃহযুদ্ধের পর গত এক দশকে একসাথে এত মরদেহের ভার বইতে হয়নি দেশটিকে। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকার ১ লাখ রুপি করে দিয়েছে। হামলায় ক্ষতিগ্রস্তদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। প্রিয়জনদের জন্য প্রার্থনা আর চোখের পানিতে ভিজছে পুরো দেশ। এমন দিন আর কখনোই না আসুক, শ্রীলঙ্কাবাসীর এই একটাই চাওয়া। আলভি হোসেন, চ্যানেল আই। শ্রীলঙ্কার হোটেলে বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরীর মরদেহ বুধবার দুপুর ১টা ১০ শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় আসবে। বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। মা বাবা আর ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল ৮ বছরের শিশু জায়ান চৌধুরী। হোটেল শাংরিলায় বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে সকালের নাস্তা করতে গিয়েছিল জায়ান। হামলার ঘটনায় গুরুতর আহত হন জায়ানের বাবা।
যেখানে প্রবাসী বাংলাদেশিরা আছেন সেখানে বাংলাদেশের নিজস্ব ভবন গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাই দারুসালামের বন্দরসেরি বেগাওয়ানে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, আরও কয়েকটি দেশে দ্রুতই নিজস্ব কমপ্লেক্স গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। জমিতে এখানে আমাদের যে চাকরি ভবন এবং আমাদের কমিশনার ভবন, অফিসারদের ভবন, সেগুলি করবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং বিশেষ করে আমার খুব ভালো লেগেছে এই আর্কিটেকচারাল যে কাঠামোটা তৈরি করা হয়েছে তার জন্য। আর আমরা সবসময় যে দেশে করবো সেই দেশের মানে সেখানকার জলবায়ু, সেখানকার আবহাওয়া, সেখানকার মানুষের যে ধরনের মানে স্থাপনা তার তৈরি করে তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু সাথে সাথে আমাদের বাংলাদেশেরও একটা মানে এটা যে বাংলাদেশ এটাও যেন বোঝা যায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের ডিজাইনটা করা উচিত। জনগণের চাওয়া অনুযায়ী প্রত্যাশা পূরণ হওয়ায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশন। সকালে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ৮০ লাখ ব্যক্তিকে ভোটার করার টার্গেট নিয়ে প্রায় ৫৩,০০০ তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন ১৩ মে পর্যন্ত। এবারই প্রথমবার নিজ পরিচয়ে হিজড়াদেরও ভোটার করা হচ্ছে। দেখুন সোমা ইসলামের রিপোর্টে। নির্ভুল তথ্য দিন, সঠিক জাতীয় পরিচয়পত্র বুঝে নিন, এই স্লোগানে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। দেশে মোট ভোটার ১০,৪৩,০০,০০০, যাদের বয়স ১৮ পার হয়নি কিন্তু ১৬ হয়েছে। এবার তাদেরও তথ্য নেবে ইসি। জীবিত ভোটাররা যাতে কোনোভাবে মৃত ভোটার না হয়ে যান এবং কোনো ভাগ গলিয়ে কেউ যাতে দ্বৈত ভোটার হওয়ার চেষ্টা না করেন, এমন সতর্কতা সহ ১৬টি নির্দেশনা দিয়ে সারা দেশের বিভিন্ন স্থান থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে ইসি। সকালে রাজবাড়ী জেলায় কার্যক্রম উদ্বোধন করেন সিইসি। কোনো অবস্থায় যাতে রোহিঙ্গারা ভোটার হতে না পারেন সেজন্য রোহিঙ্গা অধ্যুষিত ৩২টি উপজেলায় বিশেষ সতর্কতা জারি করে আলাদা টিম গঠন করেছে ইসি। ভোটার তালিকা হালনাগাদ করার শুরুর দিন ভোটাররা কেন ভোট কেন্দ্রে যান না সে বিষয়ে কথা বলে ইসি। সকল দল যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেই আমার মনে হয় নির্বাচনের প্রতি লোকজনের আপনার আস্থাও বাড়বে, লোকজনের অংশগ্রহণও অনেক বেড়ে যাবে। যারা প্রবাসে আছে তাদের জন্য আমরা আলাদা একটা স্টেপ নিয়েছি। অলরেডি আমাদের কমিশন সিঙ্গাপুর ভিজিট করে এসেছে। যাদের 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে অনুরোধ করব, অবশ্যই ভোটার হবেন। ভোট দেবেন না দেবেন এটা পরের কথা, আপনার পছন্দ না হলে ভোট দিয়েন না, কিন্তু আপনার জাতীয় পরিচয় পাওয়ার জন্য কিন্তু এই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে। ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ফেনী সোনাগাজীতে আগুনে পুড়িয়ে নুসরাত হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অব্যাহত রয়েছে। ফেনী সদরের কালীদহ এসসি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি এম এ হান্নান এবং প্রধান শিক্ষক রুহুল আমিন সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফি হত্যার পরিকল্পনাকারী সিরাজউদ্দৌলা সহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনার রানা প্লাজা ধসে ৬ বছর পূর্ণ হতে চলেছে। ঝুঁকিপূর্ণ ভবনে গার্মেন্টস কারখানা খুলে এত শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের কারো এখনও শাস্তি হয়নি। রানা প্লাজার মামলা চলছেই। নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা নানাভাবে আর্থিক সহায়তা পেলেও সবাই ঘুরে দাঁড়াতে পারেনি। আবর্জনার স্তূপে পরিণত হয়েছে রানা প্লাজার সেই জায়গাটি। মঈন হোসেনের তোলা ভিডিও চিত্রে দেখুন সঞ্জয় জাকির রিপোর্ট। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৮:৩০ প্রায় একেবারে ধসে পড়ে সাভারের ৯তলা ভবন রানা প্লাজায় থাকা গার্মেন্টস কারখানা সহ ১০০রও বেশি দোকান। সরকারি বেসরকারি এবং সাধারণ মানুষের আপ্রাণ চেষ্টায় ১৭ দিনে ১১৭৫ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় ২০০০-এরও বেশি শ্রমিককে। হাতে আটকানো ছিল আর মাথায় হাড্ডি ভাঙা ছিল। যে সময় কারেন্ট চলে যায় বা এই আতঙ্কটা এখনো মাথায় কাজ করে।
উদ্ধার তৎপরতার নেতৃত্বে ছিলেন তখন সাভারের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী। উদ্ধার কাজে হাজারো মানুষের সহায়তার কথা স্মরণ করেন তিনি। আমাদের উচিত ছিল রানা প্লাজার থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া, উচিত ছিল একটি এসওপি তৈরি করা এই ধরনের দুর্যোগের জন্য আলাদাভাবে। উচিত ছিল শ্রম আইনের সংশোধন। শ্রম আইনে বলা আছে শ্রমিক নিহত হলে কর্ম চলাকালীন তাহলে তাকে দুর্ঘটনায় পতিত হলে তাকে 1 লক্ষ টাকা দেয়া হবে। উদ্ধারের পর আহতদের প্রথম যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেই এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রধান দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক মনে করেন রানা প্লাজা অনেক শিক্ষা দিলেও এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। রানা প্লাজা ধসের পরে অ্যাকর্ড অ্যালায়েন্স এবং ILO ইউরোপিয়ান ইউনিয়ন একটা কাজ করে গেছেন, তারা পোশাক শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপদ কর্মপরিবেশ তারা প্রতিষ্ঠিত করে গেছেন। ওভারঅল সেফটিটা এস্টাবলিশ হয়েছে। আমরা এখন মনে করি যে পোশাক শিল্পে শ্রমিকরা একটা নিরাপদ কর্ম পরিবেশে কাজ করছে, কিন্তু ওভারঅল যদি বাংলাদেশের অবস্থা বলেন তাহলে তো এখন পর্যন্ত আমরা কিছুটা ঝুঁকির মধ্যে আছি। নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা আজও আসেন রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে, কিন্তু এর সামনে গড়ে ওঠা দোকান আর আবর্জনার স্তূপের কারণে জায়গাটি আড়াল হয়ে পড়ে। 24 এপ্রিলকে সামনে রেখে দুদিন আগে দোকানগুলো আপাতত সরিয়ে ফেলা হয়েছে, তবে আবর্জনার স্তূপ রয়েই গেছে। গার্মেন্টস শ্রমিকদের কিংবা শ্রমিকদের জীবনকে বেশি তুচ্ছ ভাবার সবচেয়ে বড় উদাহরণ ছিল এই রানা প্লাজা। ভয়াবহ ভবন ধসে এখান থেকে প্রায় 1200 শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। হাজারো শ্রমিকের আর্তনাদ রয়েছে এখানে। 6 বছর পরও সেই সব শ্রমিকদের আমরা কি যথেষ্ট সম্মান দিতে পেরেছি? তাদের মামলার বিচার এখনো শেষ হয়নি, তাদের ক্ষতিপূরণের পর্বও পুরোপুরি শেষ হয়নি। আর এই জায়গাটা কি তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করতে আমরা পারি না? 6 বছর কি খুব বেশি কম সময়? সঞ্জয় চাকি, চ্যানেল আই, রানা প্লাজা, সাভার। জুরাইন ও রামপুরা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের নিশ্চয়তা দেওয়ার পর ওয়াসা ভবন থেকে ফিরে গেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নোংরা পানি সরবরাহের প্রতিবাদে নাগরিক সমাজের প্রতিনিধিরা ওয়াসা কার্যালয়ে এসে এমডিকে নোংরা পানি শরবত খাওয়ানোর ঘোষণা দেন। ওয়াসা ভবনের ভেতরে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দিলেও পরে ডিএমডি তাদের ডেকে নেন। নিটল টাটা, কৃষি সংবাদ। চাঁদপুরের সাখোয়া ইব্রাহিমপুর 5.5 কিলোমিটার বাঁধ রক্ষণাবেক্ষণের অভাবে পুরো 320 কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধটি ঝুঁকির মধ্যে পড়েছে। শুষ্ক মৌসুম শেষ হওয়ার আগে বাঁধ রক্ষণাবেক্ষণ করা না হলে বর্ষায় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁধ রক্ষণাবেক্ষণে বরাদ্দ চেয়েও পর্যাপ্ত বরাদ্দ পায়নি পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর থেকে একরাম চৌধুরীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি ওমরের রিপোর্ট। রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চাঁদপুরের সাখোয়া ইব্রাহিমপুর বাঁধ। বাঁধের কংক্রিট ব্লক ও বস্তা ভেসে উঠেছে। শুষ্ক মৌসুমে পরিকল্পিতভাবে বাঁধ রক্ষা করার ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় ভয়াবহ ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। তাই দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করার দাবি জানিয়েছে এলাকাবাসী। প্রতি বছর যদি সংস্কার না করা হয় তাহলে এই বাঁধ টিকবে না, হুমকির মুখে থাকবে। বালুর বস্তাগুলো আছে এগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং ব্লকগুলো বেশিরভাগই ক্ষয় হয়ে যাচ্ছে, যার ফলে এই এলাকার মানুষগুলো আতঙ্ক আছে। আমরা হুমকির মুখে আছি, যে কোনো মুহূর্তেই এই বাঁধ ছুটে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, বাঁধ সংস্কারের কাজে পর্যাপ্ত বরাদ্দ মিলছে না। আমরা পর্যায়ক্রমে বোর্ডকে জানাইছি এই অর্থ বছরে আমাদের মাত্র ৬৬ লাখ টাকা দিয়েছে। টেন্ডার কল করছি, এই মাসে 30 তারিখ এটার ওপেনিং, কিন্তু টাকা দরকার আমাদের প্রায় 10 কোটি টাকা, কিন্তু আমরা পেয়েছি মাত্র ৬৬ লক্ষ টাকা। মেনটেন্যান্স ঠিক না হইলে কখনো উদ্দেশ্য ব্যাহত হবে, জনগণ তাদের কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হবে। শুষ্ক মৌসুমে বাঁধ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
বিআইডব্লিউটির উদ্ধার অভিযানে নদী তীরে ছোট বড় স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু ভরাট করা মাটি কেটে না দিলে নদী তার স্বাভাবিক গতি পাবে না। আর এই কারণে উচ্ছেদ অভিযানের পাশাপাশি ভরাট হওয়া তীরের মাটি কেটে ফেলা চিন্তা করছে বিআইডব্লিউটি। জাহিদুজ্জামানের রিপোর্ট। বিআইডব্লিউটিএ এর নদী উচ্ছেদ অভিযান চলছে সপ্তাহে 3 দিন। অন্য সময়ে চলছে নদী পাড় থেকে উচ্ছেদ হওয়া ইট সুরকি সহ বিভিন্ন উপকরণ পরিষ্কারের কাজ। অভিযানকালে মাঝে মধ্যে নদী থেকে ভরাট হওয়া পলি এবং আবর্জনা পরিষ্কার করা হয়েছে। আমিন মোমিন গ্রুপের দখল করা হাউজিং প্রকল্প খনন করে নদীর চ্যানেল করে দেয়া হচ্ছে, কিন্তু দখলদারদের চাপে সংকীর্ণ তুরাগকে মুক্ত করতে দুপাড় থেকে মাটি কেটে ফেলা দরকার। এ কারণে বড় ধরনের খননের পরিকল্পনা করছে বিআইডব্লিউটিএ। অনির্বাণ হাউজিং, তারপরে আপনার আকাশ নীলা, এরপরে সিল সিটি, এগুলোও কিন্তু আমরা অপসারণের কাজ শুরু করব কিছুদিনের মধ্যেই। এবং এই যে রমজানের আগেই যে আমরা অভিযান শেষ করতে যাচ্ছি উচ্ছেদ অভিযান, কিন্তু পুরো রমজান ব্যাপী কিন্তু আমরা উচ্ছেদ অপসারণ কার্যক্রম চালাবো। আমাদের কিন্তু যতক্ষণ পর্যন্ত নদীর জায়গায় আমরা নদীকে ফিরিয়ে না দিতে পারবো, নদীকে প্রশস্ত একটা রূপ না দিতে পারবো, ঢাকা শহরের চারিদিকে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের মাত্র 3টি এক্সকাভেটর, এখন কিন্তু আমরা আরও 6টি এক্সকাভেটর করার জন্য ইতিমধ্যেই এনওএ আপনার ওয়ার্ক আদেশ জারি করে দিয়েছি। ঢাকার আশপাশের নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে হলে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ দরকার। তুরাগ, বালু, বুড়িগঙ্গা এগুলোকে যদি তার আগের রূপে ফেরত দিতে হয়, তাহলে এর দুই পাশে যে মাটি ভরাট হয়েছে, কোনো জায়গায় প্রাকৃতিকভাবে, কোনো জায়গায় ব্যক্তি উদ্যোগে সেই মাটি ভরাটের জায়গাগুলোকে আবার পুনঃখনন করতে হবে, এবং সেই উদ্যোগই দিচ্ছে বিআইডব্লিউটিএ। এখন দেখার বিষয় হচ্ছে কত দ্রুত এই নদীগুলো তার আগের রূপে ফেরত যায়। আব্দুল্লাহপুর তুরাগ পাড় থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই। খেলার খবর। চট্টগ্রামের লালদিঘির ময়দানে 25 এপ্রিল ঐতিহাসিক বলি খেলার আসর শুরু হচ্ছে। তবে একদিন আগেই 3 দিনের বৈশাখী মেলা শুরু হবে। চ্যানেল আই প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারও বলি খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে। প্রতিবারের মতো এবারও 12ই বৈশাখ বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্য লোকজ ক্রীড়া জব্বরের বলি খেলা হতে যাচ্ছে। এই নিয়ে চ্যানেল আইয়ের সংবাদ সম্মেলন। এবং তার ঐতিহ্যটাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের অঞ্চলের যুবকদের সংগঠিত করতে এবং শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে আব্দুল জব্বর সওদাগর 1909 সাল থেকে এই খেলার প্রচলন করেন। বর্তমানে এটি দেশের বড় লোকজ উৎসব। এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বসিত চ্যানেল আই পরিবার। এটি একটি আমাদের এক ধরনের দেশজ উৎসবই বলবো আমি, যে শুধু বলি খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, তার 2 দিন আগ থেকেই চট্টগ্রামে একটি মেলা অনুষ্ঠিত হয়, যে মেলার শেষ দিনে বলি খেলাটি সম্পন্ন হয়। সেই দিক থেকে বাংলাদেশের কৃষ্টি কালচার যেমন আমাদেরকে অনেক বেশি শক্তিশালী করে আমাদের নিজস্ব গৌরব ঐতিহ্যকে ধরে রাখার জন্যে, একই সাথে চ্যানেল আই আপনারা জানেন বরাবরই আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি, আমাদের উৎসব, আমাদের কালচার, আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমরা মনে প্রাণে লালন করি, এবং যে কারণে আমরা বলি হৃদয় বাংলাদেশ চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় আপনারা এবারও জব্বরের বলি খেলা উপভোগ করবেন চ্যানেল আই পর্দায়। বলি খেলা দিয়ে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি এবং অহংকারকে ধরে রাখতে চান আয়োজকরা। আমি জব্বরের পরিবার এবং এই সাথে সংশ্লিষ্ট যারা দায়িত্ব আছেন চিটাগাংয়ে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আই লুক ফরওয়ার্ড যে এই প্রোগ্রামটা একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে, এবং বাংলাদেশে এরকম প্রোগ্রামের সাথে গ্রামীণ ফোন চ্যানেল আই সামনে এরকম আরও থাকবে। 24 এপ্রিল লালদিঘির ময়দানে শুরু হবে বৈশাখী মেলা। এর পরদিনই হবে বলি খেলার উৎসব। চট্টগ্রাম থেকে বলি খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। শেষ রাউন্ডে এসে ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপার লড়াই দারুণ জমেছে। রান রেটে টেবিলে শীর্ষে থাকা আবাহনী আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারালেই জিতে যাবে শিরোপা। বিকেএসপি তানভীর হায়দারের সেঞ্চুরিতে শেখ জামাল 9 উইকেটে 317 রান করেছে। শিরোপা জয়ের জন্য 318 রানের টার্গেটে ব্যাটিংয়ে আবাহনী। বিকেএসপি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে আরিফ চৌধুরী। আরিফ, ম্যাচের সর্বশেষ পরিস্থিতি জানান আমাদেরকে।
নুসরাত, আপনি একেবারে ঠিক বলেছেন যে আজকে এই ম্যাচ জিতলেই আবাহনী পরপর 3 বছর অর্থাৎ হ্যাট্রিক শিরোপা অর্জন করবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবং সেই পথেই রয়েছে আবাহনী। আমি যদি বলি আপনাকে যে 317 রানের টোটাল তাদের জন্য টার্গেট 318 রান, কিন্তু এই মুহূর্তে আবাহনীর রান হচ্ছে 18 ওভার শেষে 108 বিনা উইকেটে, কোনো উইকেট পড়েনি এখন পর্যন্ত। এবং তাদের যে দুই ওপেনিং ব্যাটসম্যান জহুরুল ইসলাম মমি এবং সৌম্য সরকার দুজনই 50 তুলে নিয়েছেন এবং খুব সহজভাবে আবাহনী রান পাচ্ছে, এই কথা আমরা বলতেই পারি। তাদের দুই টপ অর্ডার ব্যাটসম্যান তারা দারুণভাবে কোনো ধরনের সুযোগ না দিয়ে প্রতিপক্ষকে রানের চাকা সচল রেখেছেন এবং স্কোরবোর্ডে এখন পর্যন্ত দুর্দান্তভাবে এগিয়ে চলেছে আবাহনীর স্কোরবোর্ড। আমরা সেই ড্রিঙ্কস পর্যন্ত সেই রানের ফোয়ারা দেখেছি এবং খুব ভালোভাবে আবাহনী সেটি চেস করছে এবং আবাহনী জানে যে আজকে এই ম্যাচ জিতলে তাদের অন্য কোনো সমীকরণে যেতে হবে না। অন্যান্য ম্যাচে অর্থাৎ মিরপুর মাঠে নেমেছে রূপগঞ্জ, পয়েন্ট টেবিলের তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ, তাদেরকে কোনো প্রকার সুযোগ না দিয়ে আবাহনী এখান থেকে ম্যাচ জিতে আসলে শিরোপা নির্ধারণ করতে চায় এবং সেই পথে রয়েছে আবাহনী। আমরা যদি ভুল না করি যে খুব অনায়াসে জয়ের চেষ্টা করে যাচ্ছে লিগ চ্যাম্পিয়ন দল। নুসরাত, এই ছিল আমার কাছে আসলে বিকেএসপি ধন্যবাদ আরিফ আপনাকে।